এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে নিজের ক্ষোভ বা অভিমানও গোপন করেননি দিলীপ ঘোষ। আগেও যেমন বলেছিলেন, ফের বললেন, যেভাবে আমাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করানো হয়েছে তাতে আমার মন ছিল না। আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব না সে কথাও বলেছিলাম। তার পরিণতি কি হয়েছে সকলে দেখেছেন। 18টার মধ্যে 8টা আসন হারিয়েছে বিজেপি। আর কি বললেন দেখব। লোকসভা ভোটের ফলাফল নিয়ে তো আপনি বারবার যে মন্তব্যগুলো সামনে করেছেন, কোথাও যেন একটা অন্তর্ঘাতের একটা ইঙ্গিত ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে তখন কিন্তু আপনি একটা অভিমানী হয়ে উঠেছিলেন, যে আমার একটা মনে হয়েছিল 2024 লোকসভা নির্বাচনের মধ্যে পরে দিলীপ ঘোষ মনে যায় রইল ঝোলা চললো ভোলা। কিন্তু তারপরে আবার ধীরে ধীরে আপনি ফিরে আসতে শুরু করেছিলেন, কিন্তু মাঝখানে বাধা দাঁড়ালো আবার একটা বিতর্ক। না, তার কারণ ছিল একটা, যেভাবে নির্বাচন লড়ানো হলো আমাকে, আমার মনোভূত হয়নি। আমি না বলেছিলাম লড়বো না বলে, কিন্তু পার্টির সিদ্ধান্ত যেহেতু পার্টিতে আছে আমি মেনে নিয়েছি। আর রেজাল্ট সবাই জানেন কি হয়েছে, কেন হয়েছে। 8টা সিট আমরা হারিয়েছিলাম 18টা থেকে। তো সেই জন্য আমার যেটা মনে হলো যে পার্টির বোধহয় আমাকে প্রয়োজন নেই, আর আমার প্রয়োজন ফুরিয়ে গেছে। আমার কাজ ছিল সংগঠন দাঁড় করানো। আমি, সুব্রত চ্যাটার্জি, আমরা সামনে ছিলাম, বাকি কর্মীরা লড়াই করে আমরা 40-41% ভোট এনে দিয়েছিলাম 19-তে। তো পার্টি তো দাঁড়িয়ে গেছে। আমাদের মতো যারা আরএসএস থেকে আসেন বা প্রচারক, তারা সংগঠনের জন্য আসেন, তারা বাকি যে নির্বাচন সংসদীয় কাজের মধ্যে যুক্ত হওয়ার সাধারণত হয় না। তো আমাকে সেই কাজে লাগিয়ে দেওয়া হয়েছিল। তারপরে আমার মনে হয়েছিল যে বোধহয় প্রয়োজন নেই। কিন্তু পশ্চিমবাংলার জন্য যে লড়াই আমাদের, বাংলার পরিবর্তন, সেটা তো শেষ হয়নি, অর্ধেকটা হয়েছে। তা আমার যেটা মনে হলো, পশ্চিমবাংলায় যে ঘটনাগুলো ঘটছে তাতে মানুষ ব্যথিত। আর যে আরজি করকে নিয়ে ঘটনা ঘটলো, আজ বাংলাদেশে যে ঘটনা ঘটছে আমরা তাতে নিয়ে খুব উদ্বিগ্ন, যে লোক নেমেছে। কিন্তু আমার মনে হয়েছে আরজি করকে নিয়ে পশ্চিমবাংলায় যে বিরোধিতা হয়েছে তার চেয়ে বেশি লোক অ্যাক্টিভলি দেখেছিলাম। 20,000 লোক এখানে নিউ টাউনে বিশ্ববাংলা গেটের সামনে একত্রিত হয়েছে। মহিলারা সাইলেন্টলি প্রতিবাদ করেছিলেন, হাতে মোমবাতি নিয়ে। এটা কিছু কম ছিল না। তো আমার যেটা মনে হলো যে 26-এ মানুষ চাইছে পরিবর্তন। সেজন্য যাই হোক, আমি কোথায় আছি বড় কথা নয়, পার্টিকে দাঁড় করিয়ে এখানে পরিবর্তন করতে হবে। তো আমি সেই জন্য লড়াই করে এক প্রকার পার্টিতে ছিলাম, যে শেষ দেখে ছাড়বো। তো পার্টি মনে করে দরকার আছে, ঠিক আছি আমি। কয়েক মাস আগে দীঘায় জগন্নাথ মন্দিরে যাওয়া প্রসঙ্গে এবার মুখ খুললেন দিলীপ ঘোষ। দীঘায় যাওয়া নিয়ে আমাকে নিয়ে ইস্যু করা হয়েছে। কার মন্দির? ভগবান জগন্নাথ দেবের মন্দির, কেন যাব না? আমাকে বর্ধমানে লড়তে পাঠানো হলো, এটা প্রয়োজন ছিল? এই প্রশ্ন তুলেছেন দিলীপ ঘোষ। শ্রমিক ভট্টাচার্য বলছেন ক্লোজড চ্যাপ্টার। আরজি কর বলুন, দুর্নীতি বলুন, সমস্ত ইস্যু সত্ত্বেও আপনি দীঘাতে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন, তারপরেই তো এত বিতর্ক। আজকে দাঁড়িয়ে মনে হয় না ওটার প্রয়োজন ছিল না? এখন একটা ভুল মনে হয় কি ওটা? না, প্রয়োজন অপ্রয়োজন অনেক কিছু। এটা কি প্রয়োজন ছিল আমাকে বর্ধমানে লড়তে পাঠানো? অনেক ডিসিশন নিতে হয়। তখন আমারও মনে হয়েছিল আমি তো কারো বাঁধা নেই, আমারও ব্যক্তিগত জীবন আছে, সমাজে আমি যেন সাধারণ নাগরিক, তো সেখানে আমার যাওয়ার অধিকার আছে। আর ওই রং দেখে, মুখ দেখে আমি রাজনীতি ভিতরেও করি না, বাইরেও করি না। তখনও বলেছি, এখনও বলছি, আগামী দিনে বলবো। সেটাতে আমার মনে হয় না রাজনীতিতে খুব পরিবর্তন কিছু হয়। কিছু লোকের সবসময় ভয় থাকে রাজনীতি হারিয়ে যাবো, তারা এইসব ভাবে। দিলীপ ঘোষ ভাবে না। আর সেই জন্য পশ্চিমবাংলার যে রাজনীতি, সেটা অন্য ধাঁচে চলে। আর যদি মন্দির করলে কেউ জিতে যেত বা হেরে যেত, রাম মন্দির করে বিজেপি অযোধ্যা হারলো কেন, ফৈজাবাদ সিট হারলো কেন? আর এখানে করলে মমতা জিতে যাবেন, এটা কেউ গ্যারান্টি দিতে পারবে কি? ভুল ধারণা। আর তার জন্য আমি কেন যাব না? কার মন্দির? ভগবান জগন্নাথ আছেন। এত দেশে হাজার হাজার মন্দির কোন বেটা বানিয়েছে, কেউ মনে রেখেছে? ভগবান আছেন, আমি ভক্ত যাব, সে কেউ বানাক, যাবে। তো আজকে যদি ওখানে মসজিদ বানায় হুমায়ুন কবির, তো অন্য পার্টির মুসলমানরা ওখানে নামাজ পড়তে যাবে না? তো এইসব ফালতু একটা এজেন্ডা বানানো কাউকে আইসোলেট করার জন্য, এটা আমার বিরুদ্ধে 4 বছর ধরে চলছে। সেটা আমি বলেওছি। তো নেতৃত্ব ঠিক করেছেন কি করবেন, আমাকে যা আদেশ দেবেন সেটা আমি করব। ক্লোজ চ্যাপ্টার। প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পর এবার জেপি নাড্ডা আসছেন কলকাতায়। 8ই জানুয়ারি বিজেপির তরফ থেকে আবেদন জানানো হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে এক রাজ্য বিজেপির সঙ্গে বৈঠক করার জন্য। 8ই জানুয়ারি তিনি আসতে চলেছেন জেপি নাড্ডা, এবং রাজ্য বিজেপির সঙ্গে তার বৈঠক হবে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার। জেপি নাড্ডার কাছে আবেদন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্যের, বিজেপি সূত্রে খবর পাওয়া যাচ্ছে। আরেকবার আপনাদের বলবো, কলকাতায় কর্মসূচিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছে রাজ্য বিজেপি 8ই জানুয়ারি। ওই দিন বিজেপির সর্বভারতীয় সভাপতির সঙ্গে রাজ্য বিজেপি বৈঠক করার আবেদনও জানিয়েছে। শিবাশিস মৌলিক আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন। শিবাশিস।
সুব্রজিৎ, শুরুতেই তোমায় বলে রাখি যে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি দুটি পদে রয়েছেন জগৎপ্রকাশ নাড্ডা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে কলকাতায় একটি কর্মসূচিতে আমন্ত্রণ জানানো হয়েছে এবং চিকিৎসকদের একটি কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎপ্রকাশ নাড্ডার। জগৎপ্রকাশ নাড্ডা যেহেতু কলকাতায় আসছেন, বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডার এই কলকাতা আসার কারণে বঙ্গ বিজেপির তরফ থেকে, বঙ্গ বিজেপির যিনি সাংগঠনিক প্রধান, রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য, তিনি বিজেপির কেন্দ্রীয়ভাবে যিনি সাংগঠনিক প্রধান জগৎপ্রকাশ নাড্ডা সর্বভারতীয় সভাপতি, তাকে আমন্ত্রণ জানিয়েছেন রাজ্য বিজেপির সঙ্গে একটি বৈঠক অন্তত করার জন্য। এবং সেই বৈঠকের বিষয় এখনও সুনিশ্চিত করা হয়নি কেন্দ্রীয় বিজেপির তরফ থেকে। তবে যেমনটা জানা যাচ্ছে তাতে 8ই জানুয়ারি, অর্থাৎ আমরা জানি আর এক সপ্তাহ মতো সময় রয়েছে, জেপি নাড্ডার থেকে সবুজ সংকেত এলেই তারা সেই বৈঠকের প্রস্তুতি রাখবেন। জেপি নাড্ডার এই সফরে আপাতত কোনো জনসভা রাখা হচ্ছে না, তবে ঘরোয়া বৈঠক, যেভাবে আমরা অমিত শাহকে দেখলাম গত 3 দিন ধরে তিনি সাংগঠনিক বৈঠক করলেন, ঘরোয়া বৈঠক করলেন, সমন্বয় আরও দৃঢ় করার চেষ্টা করলেন বঙ্গ বিজেপির মধ্যে, সেই সাংগঠনিক বৈঠকে কিন্তু রাখা হচ্ছে জগৎপ্রকাশ নাড্ডার এই সফরে। ধন্যবাদ শিবাশিস। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।